অনেকের মনে কষ্ট, অনেকের মনে ক্ষোভ। ফেসবুকে অনেকেই আমিরা জামায়াতকে গালাগালি করছেন, কিন্তু ভাই একটু ঠান্ডা মাথায় বসেন, আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পড়েন। জামায়াতে ইসলামী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো সময় রয়েছে। মোট আসন ৭১টি, যেখানে এর আগে ১৮টার বেশি আসন জামায়াত কখনোই পেত না, সেখানে ৭১টি আসন পাওয়া কি চারটিখানি কথা? সবচেয়ে বড় অর্জন ঢাকা। রাজনীতির রাজধানী ঢাকায় এবারই প্রথমবারের মতো জামায়াত আসন পেয়েছে, এবং তাও একটি দুটি নয়, ৬টি। এর ক্রেডিট অবশ্যই আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্য। তিনি জামায়াতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগা সিটিতে জামায়াতের এই ব্রেক থ্রু বুঝতে পারছেন না। আপনারা হতাশ কেন? কারণ আপনারা সরকার গঠন করতে পারেননি। কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন? প্রায় ৫৩টি আসনে জামায়াত মাত্র ৭০ থেকে ২,০০০-এরও কম ব্যবধানে হেরেছে। এর মানে কি? এর মানে হলো জনসমর্থন 50-50। টোটাল হিসাবে বিএনপি এবং জামায়াত প্রায় সমান সমান ভোট পেয়েছে। এটা কোনো সাধারণ পরাজয় নয়, এটা হলো টেকনিক্যাল ডিফিট। এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট, এর প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে উচ্চকক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে। জামায়াত এখন আর কোনো ফ্রিঞ্জ পার্টি বা প্রান্তিক দল নয়, তারা এখন মেইন স্ট্রিম অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ। বিএনপি চাইলেও এখন জামায়াতকে ইগনোর করতে পারবে না। এখন প্রশ্ন হলো, জনসমর্থন থাকা সত্ত্বেও জামায়াত কেন ওই ৫৩টি আসনে হারলো? উত্তরটা খুবই সোজা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে। জামায়াত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই মানুষ ভোট দিবে এবং সেই ভোট বাক্সেও থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি। নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক তর্কশকশির কৌশল, এগুলোতে জামায়াতের ঘাটতি ছিল। জামায়াত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। রেজাল্ট, বিএনপি প্রায় ২১১, জামায়াত ৭১। যেসব আসনে জামায়াত ৫ থেকে ১০,০০০ ভোটে এগিয়ে ছিল, সেগুলোতে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য, এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেট আপ জামায়াতের ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনেই চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়া এত সহজ নয়। হয় সিস্টেমের ভেতরে থেকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা সম্ভব নয়। তাই আমাদের কৌশলগত বাস্তববাদ গ্রহণ করতে হবে। এখন অনেকেই বলছেন, চলুন আন্দোলন করি, দেশ অচল করে দিই। ঘটনা হলো, জামায়াত শিবির গত ১৭ বছর এমনিতেই নির্যাতিত। আবারও তারা মাঠে নেমে যদি বিএনপিকে হটাতে গিয়ে না পারে, যদি আবারও ২০১৩ সালের মতো অবস্থা তৈরি হয়, যখন আওয়ামী লীগকে পুরোপুরি সরাতে গিয়ে আর সরানোর সুযোগ হয়নি, তাহলে কি হবে? আগামী ৫ বছর, ১০ বছর, ১৫ বছর আবারও জামায়াত শিবিরকে নির্যাতিত হতে হবে। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। বিএনপি সরকার গঠন করে ফেলেছে। এখন রাস্তায় নামলে জামায়াতের অর্জিত এই ৭১টি আসনের সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। বিএনপি এখন ডেসপারেট। আপনারা নামলে ওরা পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। পুলিশ প্রশাসন রেডি হয়ে আছে। তার চেয়ে ওদেরকে ওদের মতো করে দেশ চালাতে দেন। ওরা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, মানুষ এমনিতেই তাদের উপর বিরক্ত হবে। সেই সময়টায় কাজে লাগাতে হবে। আপনারা কি সেই সময়গুলো ভুলে গেছেন, যখন শিবির নাম মুখে নেওয়াটাই পাপ ছিল? পার্টির মঞ্চে নেতারা ঝুলেছেন, কর্মীরা গুম হয়েছেন। সেখান থেকে আজ ৩ সিটের দল এখন ৭০+ সিট পেয়েছে, ৩০% মতো পপুলার ভোট পেয়েছে, ২টি বিভাগীয় শহরে জিতেছে, ঢাকাতে ৬টি আসন পেয়েছে। ক্যাম্পাসগুলো সব শিবিরের দখল। আচ্ছা, এটা আল্লাহর বিশেষ নয়। বর্তমানের সাথে ওটাই ঝামেলা হওয়া। এখন সামনে সিটি নির্বাচন আছে, নির্বাচন আছে। এখন থেকে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে আগামী ৫ বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনিক বাস্তবতা বুঝতে হবে। কিভাবে ভোট কেন্দ্রে টিকতে হয়, কিভাবে রেজাল্ট শিট আনতে হয়, সেই মেকানিজম শিখতে হবে। কোনো ইঞ্জিনিয়ারিং করেই আপনাদের হারানো যাবে না। জামাত প্রকৃতপক্ষে ১৩৫টি আসনে জিতেছে, কিন্তু ডিপ স্টেটটা কমিয়ে ৭০ থেকে ৭১ নামিয়ে এনেছে। এখন অনেক তরুণ কর্মী, বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্টরা ডাক্তার শফিকুর রহমানকে গালিগালাজ করছেন, বলছেন কেন তিনি প্রতিবাদ করছেন না। কিন্তু বিশ্বাস করুন, জামাতের জন্য তার অবদানের গভীরতা বোঝার মতো ম্যাচুরিটি এখনো অনেকের হয়নি। তিনি মানুষ হিসেবে ভালো না খারাপ সেটা পরের বিষয়, কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিত্ব। অনেকে তাকে আব্দুল হামিদের চেয়েও বেশি বুদ্ধিমান মনে করেন, এমনকি মুরসি বা এরদোগানের চেয়েও তার স্ট্র্যাটেজিক উইজডম বা প্রজ্ঞা অনেক বেশি শার্প। ডাক্তার শফিক অহেতুক শক্তি খরচ করার লোক নন। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলনের শক্তি ক্ষয় করেননি, একেবারে চূড়ান্ত আন্দোলনে অর্থাৎ জুলাই বিপ্লবে শক্তি খরচ করেছেন। ঠিক তেমনই এখন তিনি জানেন মিডিয়া, সেনাবাহিনী, আমেরিকা, ভারত সবার পক্ষে।
জামাতকে খাদের কিনারা থেকে তুলে এনে শক্তিশালী বিরোধী দল বানিয়েছেন। এখন কাজ হলো সিটি নির্বাচনের জন্য রেডি হওয়া, ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তোলা। প্রিয় ভাই ও বোনেরা, যারা গালিগালাজ করেছেন তারা থামুন, নেতার উপর আস্থা রাখুন। তিনি আপনাদের আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেই আজ জামাত টিকে আছে। আগামী 5 বছর সংগঠন গোছান, মানুষের সেবা করেন। আগামীতে বাংলাদেশ আপনাদের হবে ইনশাআল্লাহ। আমরা আবারও ফিরব। সাহায্য করেছি এসব কর্মীরা কেবল বাতাসার মন্তব্য করে করেছে। এখনো যদি তিনি রেড লাইন ক্রস করে 135টি সিট দাবি করেন, তবে আবার ক্র্যাকডাউন নেমে আসবে। সংগঠনের বিকাশের জন্য সময় দরকার, মুক্ত পরিবেশ দরকার, দেশ চালানোর মতো ডিপ স্টেট দরকার। ডিপ স্টেট যতটুকু এগোতে দিয়েছে ততটুকুতেই জামাত তার অবস্থান সংহত করতে চাইছে। এটা কোনো পরাজয় না, এটা হলো স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পিছু হটা। রাজনীতি তো একদিনের জন্য নয়। জামাত যে ভোট পেয়েছে তার বড় অংশই জামাতের আদর্শকে ধারণ করে না, তারা শুধু বিএনপির বিকল্প হিসেবে ভোট দিয়েছে। তাই এখনই বিপ্লব করার সময় নয়। এখন যারা এমপি হয়েছেন বা অল্প ভোটে হেরেছেন তাদের জন্য 3টি গোল্ডেন পরামর্শ। পরামর্শ 1, এলাকায় গেলে বিএনপির লোকজন মুভমেন্ট করতে দেবে না, সংঘাত হবে। তাই এখনই এলাকায় যাওয়ার দরকার নেই, কিন্তু কানেকশন বন্ধ করলে হবে না। ফোনে আপনার এলাকার প্রতিটি ওয়ার্ডের লোকজনের সাথে কথা বলুন। প্রতিটি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী ঠিক করেন, তাদেরকে দায়িত্ব দিন মানুষকে নার্সিং করার। সময় ভালো হলে অফলাইনে এনগেজ বাড়াবেন। রাজনীতি করবেন 2 ভাবে, এক ভাগ জামাতের রুখন বৈঠক আর নিয়মিত দলীয় রাজনীতি, এটা ইন্টারনাল। আরেক ভাগ জনতার রাজনীতি, এটা এক্সটার্নাল। যাই করেন না কেন প্রতি শুক্রবার এলাকায় যাবেন, জুমার নামাজ পড়বেন, মানুষের সাথে মিশবেন। হামিদুর রহমান আজাদের মতো করবেন না, আজ এলাকায় যাওয়াই বন্ধ করে দিয়েছেন। মানুষের সুখে দুঃখে বিয়েতে জানাজায় শরীক হন, মানুষকে খাওয়ান। নিজ আসনে আপনার নিজস্ব বলয় তৈরি করুন। দলীয় পরিচয়ের বাইরেও আপনার একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকতে হবে। এটা শরীক হয়ে মজা করেছেন। দর্শক, আপনি বিষয়টি কিভাবে দেখছেন?